নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা সবাই কি কখনো না কখনো ফিল করিনি যে ইস, সময়টা যদি এখানেই একটু থেমে যেত? কিন্তু সময় কি আর কারো কথা শোনে? একদিকে সময়ের এই অদম্য নিরলস ছুটে চলা, আর অন্যদিকে আমাদের মানুষের একটু থমকে দাঁড়ানোর, চারপাশটা অনুভব করার বা একটু জিরিয়ে নেওয়ার তীব্র একটা আকাঙ্ক্ষা। আজ আমরা এই চিরন্তন মানবিক দ্বন্দ্বটাই এক্সপ্লোর করব। ইংরেজি সাহিত্যের দারুণ বিখ্যাত দুটো কবিতার উপর ভিত্তি করে সাজানো হয়েছে আমাদের আজকের এই জার্নি। কবিতাগুলো আমরা ইংরেজিতেই পড়ব, কিন্তু এর ভেতরের গভীর অর্থগুলো একদম সহজ বাংলায় ডিকোড করব। চলুন শুরু করা যাক। প্রশ্নটা হলো, সময়ের এই নিরলস যাত্রাকে কি আদৌ কখনো থামানো যায়, নাকি মানুষকে সময়ের সাথে পাল্লা দিয়ে সবসময় ছুটতেই হয়? সৃষ্টির একদম শুরু থেকে মানুষ কিন্তু এই সময়টার সাথেই লড়াই করে আসছে। আমরা চাই সুন্দর মুহূর্তগুলো যেন অনন্তকাল ধরে চলুক, তাই না? কিন্তু সময় তো তার নিজের খেয়ালেই মত্ত। এই গভীর দার্শনিক প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা আমাদের প্রথম কবিতায় ঢুকে পড়ি। পর্ব ১, দুটি কবিতা, দুটি যাত্রা। মূলত সময় এবং গতির দর্শন। আমাদের প্রথম কবিতাটা হল রাল্ফ হডসনের লেখা টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। এই কবিতাটার ছন্দটা খেয়াল করবেন, বেশ দ্রুত আর অস্থির। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইয়োর ক্যারাভ্যান জাস্ট ফর এ ডে। এর মূল থিমটাই হল সময়েরই পাগলের মতো ছুটে চলা। কবি এখানে সময়কে এমন একজন হিসেবে কল্পনা করেছেন যে কিনা কোনোদিন এক জায়গায় স্থির থাকে না, সারাক্ষণ যেন উন্মাদের মতো ছুটছে। আর কবি তাকে অন্তত একটা দিনের জন্য হলেও থামার অনুরোধ করছেন। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইয়োর ক্যারাভ্যান জাস্ট ফর এ ডে। এই লাইনগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল কবির ইমোশন। আক্ষরিক অর্থেই কবি এখানে সময়ের কাছে রীতিমতো ভিক্ষা চাইছেন। তিনি যেন মরিয়া হয়ে মিনতি করছেন, অন্তত একদিনের জন্য তোমার যাত্রাটা একটু থামাও। তার এই ব্যাকুলতা কিন্তু আমাদের সবার মনের সেই সুপ্ত ইচ্ছারই রিফ্লেকশন। যখন আমরা মনে মনে বলি, আজকের এই দারুণ দিনটা যেন কোনোভাবেই শেষ না হয়। আচ্ছা, কবিতায় যে ক্যারাভ্যান শব্দটা আছে, সেটা আসলে কি? ক্যারাভ্যান হল মূলত যাযাবরদের ব্যবহার করা আচ্ছাদিত একটা গাড়ি। কবি সময়কে একজন জিপসি ম্যান বা যাযাবর মানুষের সাথে তুলনা করেছেন। আর এই মেটাফোরটা দারুণভাবে বুঝিয়ে দেয় যে সময় হল এমন একটা সত্তা যে কিনা কোনো নির্দিষ্ট ঘর বা ঠিকানায় আটকে থাকতে একদমই রাজি নয়। তার একটাই কাজ, নিজের ক্যারাভ্যান নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অবিরাম ছুটে চলা। পর্ব ২, হডসনের বার্তার ডিকোডিং, সময়কে প্রলুব্ধ করার আপ্রাণ চেষ্টা। এইবার দেখুন, কবি সময়কে থামানোর জন্য কি অফার করছেন। একেবারে পৃথিবীর সেরা সেরা জিনিস, সেরা রূপার ঘণ্টা, স্বর্ণকারদের নিখুঁত হাতে গড়া বিশাল সোনার আংটি, সম্মান জানাতে মাথা নত করা ময়ূর, গান গাইতে থাকা ছোট ছেলে, আর মিষ্টি মেয়েদের তৈরি ফুলের মালা। কিন্তু আসল পয়েন্টটা কি জানেন? কবি আসলে বোঝাতে চাইছেন যে পৃথিবীর সব চরম ঐশ্বর্য, সৌন্দর্য আর আনন্দ একসাথে জড়ো করলেও তা দিয়ে সময়ের কাছ থেকে একটা অতিরিক্ত দিনও কিনে নেওয়া সম্ভব নয়। সোজা কথায়, সময়কে কোনো ঘুষ দিয়েই গলানো যায় না। যারা লিটারেচার ভালোবাসেন তাদের জন্য কবিতার এই পুরনো ইংরাজি শব্দগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন জিনেট হল এক বিশেষ জাতের ছোট ঘোড়া, যাকে কবি রূপার ঘণ্টা পরাতে চেয়েছিলেন শুধু সময়কে একটু খুশি করার জন্য। আর ফেস্টুন মানে হল আলংকারিক চেন বা মালা। এই চমৎকার ভিজুয়াল ইম্যাজিনারিগুলো দিয়ে কবি মূলত সময়ের প্রতি তার নিবেদনের গভীরতাটাই প্রকাশ করেছেন। সময়ের ঐতিহাসিক যাত্রাপথটা একটু খেয়াল করুন। গত সপ্তাহে সে ছিল প্রাচীন ব্যাবিলনে, কাল রাতে ছিল রোমে, আর আজ সকালে সে সেন্ট পলের গম্বুজের নিচে ভিড়ের মধ্যে। তাহলে ভবিষ্যৎ কি? আগামীকাল হয়তো সে এমন কোনো শহরে চলে যাবে যে শহরের এখনও জন্মই হয়নি, মাতৃগর্ভে এখনও যে শহর অন্ধ হয়ে আছে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রাচীন সাম্রাজ্য হোক বা আধুনিক শহর, সময় সবকিছুকে জয় করে নেয়, কিন্তু কারো জন্য এক মুহূর্ত থমকে দাঁড়ায় না। ইউ টাইটেন ইউর রেইন, অনলি আ মুমেন্ট অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেন। ঘোড়ার লাগাম টেনে ধরার মতো সময় হয়তো এক ভগ্নাংশ সেকেন্ডের জন্য একটু ধীর হয়, কিন্তু ওই যে বললাম, পর মুহূর্তেই আবার সে সমাধির দিকে ছুটতে শুরু করে। আমাদের বর্তমান মুহূর্তটা যে কতটা ক্ষণস্থায়ী, এই লাইনগুলো ঠিক সেটাই আমাদের মনে করিয়ে দেয়।
পর্ব ৩ তুষারাবৃত অরণ্যের পাশে থমকে দাঁড়ানো রবার্ট ফ্রস্টের জগৎ। এবার আমরা যে কবিতাটায় আসছি রবার্ট ফ্রস্টের মাস্টারপিস স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এর গতি কিন্তু আগেরটার মতো অস্থির নয়, বরং অত্যন্ত ধীর এবং প্রশান্তিদায়ক। হুজ উডস দিজ আর, আই থিঙ্ক আই নো। His house is in the village though. He would not see me stopping here to watch his woods fill up with snow. ভাবুন তো দৃশ্যটা, শীতের এক কনকনে অন্ধকার সন্ধ্যা, চারপাশ তুষারে ঢেকে যাওয়া এক নীরব অরণ্য, তার পাশে দাঁড়িয়ে কবি এই লাইনগুলো ভাবছেন। এটা এমন এক মুহূর্ত যেখানে সময় যেন জাদুকরীভাবে থমকে গেছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। এই লাইন দুটো মানুষের চিন্তা আর প্রকৃতির বাস্তবতার মধ্যে দারুণ একটা দ্বন্দ্ব তৈরি করে। এখানে ঘোড়াটা হলো আমাদের প্র্যাগম্যাটিক বা ব্যবহারিক কর্তব্যের প্রতীক। বেচারা ঘোড়া তো আর সৌন্দর্য বোঝে না, সে ভাবছে আশেপাশে কোনো আশ্রয় নেই, কোনো ফার্ম হাউস নেই, তার সত্ত্বেও তার মালিক এই কনকনে শীতে অকারণে এখানে কেন দাঁড়িয়ে আছে। ঘোড়ার কাছে এই বিরতিটা সম্পূর্ণ অর্থহীন, আক্ষরিক অর্থে কুয়ের বা অদ্ভুত। চারপাশের পরিবেশটা যে ঠিক কতটা নীরব সেটা বোঝাতে কবি ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেকের কথা বলেছেন। ডাউনি ফ্লেক মানে হল একদম নরম পালকের মতো হালকা তুষারকণা যা নিঃশব্দে ঝরে পড়ছে। এই যে হিমশীতল হ্রদ আর অন্ধকার অরণ্যের নিস্তব্ধতা, এটা কবিকে যেন আষ্টেপৃষ্ঠে নিজের দিকে টানছে। সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এ এক অদ্ভুত অমোঘ আকর্ষণ। পর্ব ৪ ফ্রস্টের প্রতিশ্রুতি বোঝা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এবার আসি কবিতার ক্লাইম্যাক্সে। এখানে কবির মনের ভেতরে দুটো আলাদা সত্তার লড়াই চলছে। বাম দিকে আছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, যা তাকে বলছে একটু বিশ্রাম নিতে, চরম শান্তি আর প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিতে। কিন্তু ঠিক তার উল্টো দিকে ডান দিকে আছে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার পার্থিব দায়িত্ব, বাধ্যবাধকতা আর সমাজ সংসারের প্রতি প্রতিশ্রুতির কথা। এই যে বিশ্রামের মোহ আর দায়িত্বের রূঢ় বাস্তবতার মধ্যে তীব্র মানসিক টানাপোড়েন, এটা কিন্তু আমাদের সবার জীবনেরই গল্প, তাই না? পর্ব ৫ চূড়ান্ত উপসংহার। একদম শেষে এসে কবি লিখেছেন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখন আপনার মনে হতেই পারে কবি কেন এই লাইনটা পরপর দুবার বললেন। এখানে স্লিপ বা ঘুম হল আসলে মৃত্যুর একটা মেটাফোর, আর মাইলস হলো আমাদের জীবনের সেই দীর্ঘ কঠিন যাত্রাপথ, যা মৃত্যুর আগে আমাদের পাড়ি দিতেই হবে। লাইনটার এই পুনরাবৃত্তি যেন আমাদের কানে কানে মনে করিয়ে দেয় যে জীবনের দায়িত্বগুলোর বোঝা সত্যিই অনেক ভারী, আর অনন্ত বিশ্রামে যাওয়ার আগে আমাদের এখনও অনেকটা পথ হাঁটতে হবে। আমাদের আজকের এই এক্সপ্লেনারের মূল নির্যাসটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। একদিকে রাল্ফ হডসনের কবিতা আমাদের দেখালো যে আমরা যতই চেষ্টা করি না কেন সময়কে কোনোভাবেই জোর করে থামানো সম্ভব নয়। আর অন্যদিকে রবার্ট ফ্রস্টের কবিতা আমাদের শেখালো যে মাঝে মাঝে যখন আমরা নিজেরাই চারপাশের সৌন্দর্য দেখে একটু থামতে চাই, জিরিয়ে নিতে চাই, তখন আমাদের কাঁধে থাকা কর্তব্য আর প্রতিশ্রুতিগুলো আমাদের জোর করে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, জীবনের এই যে নিরলস যাত্রা, এখানে কোন শক্তিটা আপনাকে সবচেয়ে বেশি টানে? ওই সুন্দর অন্ধকার অরণ্যে একটু জিরিয়ে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, নাকি সেই মাইলের পর মাইল অপূর্ণ প্রতিশ্রুতি যা আপনাকে রাতে ঘুমাতেও দেয় না? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। এই কাব্যিক বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।